দর্শক আমন্ত্রণ, আজকের চট্টগ্রামের শুরুতেই জানাবো শিরোনামগুলো। হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্যাঞ্চলে বিক্ষোভ। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি। প্রধান পণ্যের আড়ালে নীরবেই বাড়ছে ডিটারজেন্ট, হ্যান্ডওয়াশ, টিস্যুর মতো প্রয়োজনীয় পণ্যের দাম। সেই সাথে কমানো হচ্ছে পরিমাণ, বাড়তি চাপে ক্রেতারা। বিজয়ের মাসে কক্সবাজারে পর্যটকের ঢল, লম্বা ছুটিতে ছুটছেন মহেশখালী, সেন্ট মার্টিনে। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট জমে ওঠায় খুশি ব্যবসায়ীরা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভ মিছিল হয়েছে প্রতীকী কফিন নিয়েও। এ সময় দ্রুত হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাদ-জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জুলাই ঐক্যের ব্যানারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি তাদের। আগামী দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করতে কারা কারা প্রস্তুত আছেন? তোমরা তাদেরকে শেল্টার দিয়েছো, সুযোগ পেয়ে তারা আমাদেরকে গুলি করছে, তারা আমাদেরকে হত্যা করবে। যারা আওয়ামী লীগকে হামলা থেকে, মামলা থেকে বাঁচিয়েছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। সরকারের প্রকৃত বিচার করে জাতিকে একটি সুন্দর এবং সাবলীল বিচার ব্যবস্থা যে উন্নতি হয়েছে এটা প্রমাণ করবে। একই সময় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে খেলাফতে মজলিস ও শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি নগরের দেওয়ানহাট মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। খুনিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যত বড় শক্তিই তাদেরকে শেল্টার দেখ না কেন, আমরা হাদির হত্যাকারীকে খুঁজে বের করব। হাদি ভাইয়ের যে শহীদ হয়ে যাওয়া, এটা আমাদের অনেক বেশি বিক্ষুব্ধ করে তুলেছে। সেজন্য আজকের এই আন্দোলন। আমরা হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশ থেকে উৎখাত করব। এই সরকার হাদির বিচার করে নামতে হবে, না হলে এই সরকার আমরা বিপ্লবী সরকার গঠন করব। এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে চাইলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গেট ভেঙে ঢোকার চেষ্টা করতো, দেওয়াল টপকায় ঢোকার চেষ্টা করতো, পুলিশকে কনফ্রন্ট করা, পুলিশকে এঙ্গেজ করা, সেগুলো কিছুই করেনি। বাইরে থেকে চোরাগুপ্তা কিছু ইটপাটকেল ছুঁড়েছে, সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে, স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো করে সাথে সাথে এটাকে ডিসপার্স করে দেয়। এদিকে হাদি হত্যার প্রতিবাদে কক্সবাজার ও 3 পার্বত্য জেলায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ-জুমা রাঙ্গামাটির বনরূপা জামে মসজিদ থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে হাদির হত্যাকারীদের গ্রেফতারের ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বান্দরবানে। দুপুরে জেলার মুক্তমঞ্চের সামনে সমাবেশের আয়োজন করে সচেতন ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে খাগড়াছড়িতেও। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শাপলা চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কক্সবাজারে। বাদ-জুমা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল এক হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, চট্টগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি। সেখানকার খবর তার মাধ্যমে জানার চেষ্টা করবো। অভি, দিনভর তো প্রায় সবখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন চট্টগ্রামের জানাবেন?
এছাড়া এই মুহূর্তে আমি এখন রয়েছি চট্টগ্রাম মহানগরীর বড়পোল একেবারেই চত্বরে রয়েছে এবং এখানটায় বিকেল 4টার পর থেকেই শিক্ষার্থী এনসিপি সহ বিভিন্ন ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে এবং তারা আসলে গতকাল রাত থেকে আপনি জানেন চট্টগ্রাম বলা যায় একেবারে উত্তাল, বিভিন্ন পয়েন্টেই তারা বিক্ষোভ মিছিল করেছেন। তারই অংশ হিসেবে এইখানটাতেও গত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ তারা এখানে বিক্ষোভ মিছিল করছে। দুপাশে কিন্তু গাড়িগুলো আটকে রাখা হয়েছে, যদিও যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে এবং তারা আসলে একটি দাবি নিয়ে এখানে হাজির হয়েছে। সকলেই বলছিলেন যে হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করা সহ এবং এই বিষয়টাকে যাতে সরকারের পক্ষ থেকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হয়, যাতে করে এই হাদিকে আসলে প্রকাশ্যে যেভাবে গুলি করা হলো শুক্রবার দুপুর নাগাদ, এই বিষয়টি যেন বাংলাদেশে আর না হয়, এটি নিয়ে কিন্তু সকলেই বলছিলেন। এবং এই যে নির্বাচন তফসিল ঘোষণার পরপরই দেশকে অস্থিতিশীল করার জন্য যেই একটি পক্ষ রয়েছে তারা ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে, এই তাদেরকে আসলে খুঁজে বের করার জন্য বলা হচ্ছে এবং বলছিলেন যে আগামী নির্বাচনের আগে এমন গুপ্ত হত্যাকে কেন্দ্র করে যে সমস্ত কার্যক্রমগুলো করা হচ্ছে এবং ছাত্র জনতা যারা রয়েছে বা চট্টগ্রাম মহানগরী এনসিপি যে সমস্ত নেতাকর্মী রয়েছেন সকলে কিন্তু তারা অনেকটা আতঙ্ক ভয় রয়েছে। বিভিন্ন সময়ে এই কার্যক্রমগুলো হওয়ার পরেই অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের ভূমিকা নিয়ে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এভাবে প্রকাশ্যে যেই কার্যক্রমগুলো চালা হচ্ছে, আপনি জানেন চট্টগ্রাম মহানগরীর কিন্তু এখন পর্যন্ত তারা বলছিলেন যে বিগত সরকারের যে সমস্ত নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে গুপ্ত হামলা সহ নানাভাবে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো যেন প্রাধান্য দেওয়া হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলছিলেন যেন এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব তাদেরকে চিহ্নিত করা হয় এবং সবশেষ হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সঠিকভাবে তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে অভি। স্বাস্থ্য খাতের উন্নয়নে শিক্ষা ও গবেষণার সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। চট্টগ্রামে 4র্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। গবেষণা ভিত্তিক শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবেলায় কার্যকর বলে জানান উপদেষ্টা। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত 4র্থ এ সম্মেলনে 70টি গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষকরা। এতে অংশ নেয় কানাডা, তুরস্ক, থাইল্যান্ড সহ দেশ বিদেশের 7 শতাধিক চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। সম্মেলনে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, সমাজ কল্যাণ সচিব, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেকেই বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সভা সমাবেশ গণসংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থীরা। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের মহানগর, থানা ও ওয়ার্ড নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম 9 আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। দেশকে স্থিতিশীল রাখতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের দোসর এবং চিহ্নিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা। সভায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতারাও বক্তব্য রাখেন। বন্দরনগরীতে ভোগ্যপণ্যের বাজারে দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য। চাল, ডাল, তেল, আটা, ময়দার মতো প্রধান পণ্যের আড়ালে নীরবে বাড়ছে সাবান, ডিটারজেন্ট, হ্যান্ডওয়াশ ও টিস্যুর মতো ছোট ছোট প্রয়োজনীয় পণ্যের দাম। বাদ যাচ্ছে না কফি, গুঁড়ো দুধ ও সরিষার তেলও। ক্রেতারা বলছেন বাজার তদারকির অভাবে অসাধু কোম্পানিগুলোই বাড়াচ্ছে এই দাম। এতে তাদের পকেটে পড়ছে বাড়তি চাপ। মাত্র কয়েক মাস আগেও বাজারে স্বনামধন্য একটি কোম্পানির 200 মিলিগ্রাম হ্যান্ডওয়াশের দাম ছিল 70 টাকা। এখন সেই পণ্য বিক্রি হচ্ছে 90 টাকায়। ওজন কমিয়ে করা হয়েছে 170 মিলিগ্রাম। একদিকে কমেছে পণ্যের পরিমাণ, অন্যদিকে বেড়েছে দাম। দ্বিমুখী চাপ ভোক্তার উপর। শুধু হ্যান্ডওয়াশ নয়, কয়েক মাসের ব্যবধানে 5 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, টুথপেস্ট ও টিস্যু সহ নানা প্রসাধনী সামগ্রীর। নীরবে বাড়তে থাকা এই দাম অনেক ক্ষেত্রেই ক্রেতারা বুঝতে পারছেন না বিল হাতে পাওয়ার পর। প্রসাধন সামগ্রী এগুলো আগের তুলনায় প্রায় 20-30% বাড়তি প্রত্যেকটা আইটেম। ছোটখাটো যে পণ্যগুলা এগুলা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা না, এখন ওরা তো এগুলো জানে না, কিন্তু আমরা হয়তো বা নিয়মিত কিনে দেখে হয়তো আমরা বলতে পারি। আমি টাওয়েল টিস্যুটা নিতে আসছি, যেটা রেট মনে করেন যে আগে নিতাম 90 টাকা, এখন 10 টাকা বেড়ে 100 টাকা হয়েছে। ছোটো নজর থাকে না, এই এর মধ্যে এরা আমাদের থেকে ওই ছোটো পণ্যের মধ্যে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো আমরা টেরও পাচ্ছি না।
600 টাকা দামের 200 গ্রামের কফির ওজন 20 গ্রাম কমানো হয়েছে, অথচ দাম বেড়ে বিক্রি হচ্ছে 970 টাকায়। একইভাবে গুঁড়ো দুধের দামও বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। 600 টাকা কফি 950 টাকা এখন, যেটা 200 গ্রাম ছিল ওটা পরিমাণে 190 টাকা। কফি মানে অতিরিক্ত 300 টাকা আপনার প্রায়। 600 টাকা কফি 900 টাকা পরিমাণে আপনার 10 গ্রামও কম। 200 গ্রাম কফি এখন 190। প্রতিনিয়তই সব কিছুর দাম বেড়ে চলেছে। সেক্ষেত্রে আসলে যারা মধ্যবিত্ত তাদের আসলে সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম আর কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় প্রসাধনী পণ্যের দাম বাড়ানো হয়েছে বলে দাবি বিক্রেতাদের। একটা আধা কেজি পণ্যতে ওরা একটা সামান্য কিছু একটা 10 টাকা সামান ফ্রি দিয়ে ওরা 20 টাকা 30 টাকা বাড়ে দেয়। তারপর পরবর্তী পরের মাসে কি করে ওই সামানটা ফ্রিটা তুলে ফেলে ওই 30 টাকার দামটা বাড়তে থেকে যায়। বলা হয় কি কেমিক্যালের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারের কথা বলে যেখানে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যাপার সেপার ওগুলো বলে, আসলে সাধারণরা তো ওগুলো বুঝতেছে না। সবার নজরে পড়ে যে আমরা ছোট যে বড় জিনিসগুলো পেঁয়াজ রসুন আদা এগুলা বা তেল এগুলা, কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলো দাম বাড়তে। এটা আমাদের যেগুলো দুধ দিয়ে যাইতেছে যে বিভিন্ন কোম্পানির দুধ 5 টাকা 6 টাকা সবগুলো দুধ বাড়তে। ক্রেতাদের অভিযোগ, চাল ডাল তেল পেঁয়াজ বা আটার দাম বাড়লেই প্রশাসন নড়েচড়ে বসে, কিন্তু সাবান হ্যান্ডওয়াশ বা টিস্যুর মতো পণ্যের দাম নীরবে বাড়লেও কেউ খোঁজ রাখে না। সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেট না হলে কেমন হয়? 5 টাকা দিয়ে 15 টাকা কেমন হয়? 10 টাকা উত্তরে বেশি। একটা যে একটা সহযোগিতা করতেছে না, সব দেখতে হবে তো। হ্যাঁ, সরকার এটা দেখতে হবে। মনিটর করলে বাজার মনিটর করলে এগুলো যদি দেখে, আর বিশেষ করে ময় মশলা ওগুলো যদি দেখে আরও তাহলে মার্কেট আসবে। এরই মধ্যে বাজারে চাল তেল আটা ময়দা ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে বিপর্যস্ত সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে দ্রুত নজরদারি বাড়ানো না হলে এই নীরব মূল্য বৃদ্ধি বড় সংকটে ফেলবে ভোক্তাদের, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষে লম্বা ছুটির পর বিজয় দিবস উপলক্ষ করে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। গত 10 ডিসেম্বর থেকে কক্সবাজারে দলে দলে বেড়াতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসু মানুষ। বিজয় দিবসকে ঘিরে মৌসুমের সর্বোচ্চ পর্যটক সমাগম হয়েছে পর্যটনের এই নগরীতে। কক্সবাজার সমুদ্র সৈকত, মহেশখালী সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন এসব পর্যটকরা। এতে হোটেল মোটেল রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা জমে উঠেছে। পর্যটন সংশ্লিষ্টরা জানান, অক্টোবর থেকে পর্যটন মৌসুম শুরু হলেও এতদিন জমে ওঠেনি পর্যটন শিল্প। দর্শক, ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা সরাসরি সেই বিষয়টি জানার চেষ্টা করব। সহকর্মী আহমেদ রেজা রয়েছেন সেখানে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিমানবন্দর এলাকার ছবি, আমরা দেখাচ্ছি ড্রোন ফুটেজ। সেখানেই ওসমান হাদির মরদেহ এই মাত্র এসে পৌঁছেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। বিমানের যে ফ্লাইটটি সেটি আসলে যাত্রা শুরু করে এবং একটু আগে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি এসে অবতরণ করেছে। ফলে এখানে আর অল্প কিছুক্ষণের পরেই আমরা একটু আগে জানছিলাম যে এখানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে থাকবেন এবং তিনি সহ আরও বেশ কয়েকজন সরকারের রীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকবেন তারা আসলে মূলত তাকে গ্রহণ করবেন, তার মরদেহটি গ্রহণ করবেন এবং এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে। যে আনুষ্ঠানিকতার মধ্যে মূলত
মূলত তাকে তার মরদেহটি এখান থেকে বের হলে ঠিক মরদেহটি এখান থেকে বের হলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি আসলে শাহবাগে যাওয়ার কথা এখন পর্যন্ত, এবং সেটি সেই যাত্রাটি নির্বিঘ্ন করবার জন্য পুলিশ এবং বেশ কয়েকটি বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি আলাদাভাবে যাত্রাটি কীভাবে নিশ্চিত করা যায় সেটি কিন্তু বলা হবে। এবং আমরা দেখতে পেরেছি যে এখানে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা বলা ইতিমধ্যে বিমানবন্দর এলাকা জুড়ে করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিপি, এপিবিএন এবং র্যাবের সদস্যরা কিন্তু পুরো জায়গাটি থেকে আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করেছেন। নিরাপত্তা বলয় তৈরি করার প্রেক্ষিতে এখানেও আমরা দেখছি যে বেশ কয়েকজন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা ইতিমধ্যে ঢুকছেন। এই মুহূর্তে একটু আগেই দেখছিলাম যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো তিনি ঢুকেছেন। এই মুহূর্তে আরও কয়েকজন হয়তো ঢোকার কথা রয়েছে। তবে এখানেও হয়তো বাংলাদেশ সরকারের, কেননা পুরো কয়েকটা গাড়িতেই হচ্ছে বাংলাদেশ সরকারের ফ্ল্যাগ লাগানো রয়েছে, ফলে ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত 3টি ফ্ল্যাগ সম্পন্ন গাড়ি কিন্তু বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে ঢুকেছে। ফলে 3 জন অর্থাৎ উপদেষ্টা পর্যায়ের সদস্যরা যুক্ত রয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানাতে পারছিলাম আপনাদেরকে। দর্শক, এই যে বিমানবন্দরে বেশ কিছু আনুষ্ঠানিকতা কিন্তু রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য মূলত বেশ কিছু কার্যক্রম এইখানে রয়েছেন। আমি জানাচ্ছিলাম যে মূলত 3 জন তার সফরসঙ্গী ছিলেন এবং 3 জন গতকাল 2 জন সফর কাল রাতে তার ভাই আরও একজন যুক্ত হয়েছেন। ফলে মোট 3 জন সফরসঙ্গী রয়েছেন এবং তাদের যে ইমিগ্রেশন প্রক্রিয়া সেটি সম্পন্ন করবার পরপরই হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে এবং সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাকে আসলে এখান থেকে বের করা হবে। এবং সেই অগ্রাধিকারের প্রেক্ষিতেই মূলত একটু পরেই হয়তো সেই কার্যক্রম আমরা দেখতে পাবো এবং সেই কার্যক্রমের অংশ বা আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বেশ অল্প খানিকটা সময় লাগবে। এখানে সবাই অপেক্ষমান রয়েছে, সকল গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা তো রয়েছেন নিরাপত্তা বলয় তৈরি করার মাধ্যমে। সেটিও একটি বিশেষ অংশ হিসেবে দাঁড়িয়েছে এবং আমরা দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম মূলত এই অংশে আর অল্প কিছুক্ষণের পরেই হাদিকে বহনকারী যে গাড়ির বা বহর সেটি আসলে বিমানবন্দর এলাকা থেকে বের হবে এবং সে কথাই আপনাদেরকে বিভিন্নভাবে জানাচ্ছিলাম। দেখবেন এবং সেই জন্য আলাদাভাবে অল্প কিছুটা আনুষ্ঠানিক সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য সরকারের মূলত যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা ইতিমধ্যে পৌঁছেছেন বিমানবন্দরে এবং 8 নম্বর গেট থেকে একটু পরেই সেই যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে এবং সেই কার্যক্রমে অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছি এবং আপনাদেরকে দর্শক একটু জানিয়ে রাখি মূলত গত 12 ডিসেম্বর আপনারা জানেন যে 11 ডিসেম্বর তফসিল ঘোষণা হয়েছিল এবং সেই 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পরেই যে 12 ডিসেম্বর মূলত ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে যিনি উপস্থাপন করেছিলেন এবং তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মূলত তিনি বিজয়নগর অর্থাৎ ঢাকা 8-এর যেই থাকো এখানে, হ্যাঁ তুমি একটু অপারেশনটা সব দিকে একটু মুভ করো। দর্শক, আহমেদ রেজা জানাচ্ছিলেন যেমনটা আমরা আগের ঘটনা যদি একটু মনে করতে চাই, মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যিনি গতকাল আমরা জানতে পেরেছি, দর্শক আপনারা সবাই জানেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এবং আজ কিছুক্ষণ আগে সহকর্মীরা যা দেখাচ্ছিলেন আমাদেরকে এবং আমরা দেখতে পাচ্ছি, ড্রোন ফুটেজে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সেই মরদেহ এবং এই মুহূর্তে তার মরদেহ নামানো হচ্ছে। তার মরদেহ
তার মরদেহবাহী গাড়িটি এয়ারপোর্টে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি এবং মরদেহটি নামানো হচ্ছে। আগামীকাল শনিবার জানাজা সম্পূর্ণ মূলত এই আর অল্প কিছুক্ষণ পরেই এই বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে শরীফ ওসমান হাদির মরদেহটি বের হবে এবং সেটি একটু পরেই অর্থাৎ একটু আগে নির্ধারিত সময়ের বেশ অল্প কয়েক মিনিট আগে কিন্তু এই তাকে বহন করে যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি এয়ারলাইন্সটি সেটি এসে উপস্থিত হয়েছে এখানে এবং আমরা সকলেই অপেক্ষমান অবস্থায় রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পরে 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা তিনি গুলিবিদ্ধ হন এবং তারপরে 6 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাদির মরদেহ বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি রয়েছে সেটি থেকে নামানো হয়েছে এবং সেটি এখন গাড়িতে তোলা হচ্ছে। তাকে মূলত তাকে গাড়িতে তোলা হচ্ছে, সেই খবরাখবর সেই দৃশ্যগুলো দেখছেন আপনারা দর্শক। এবং এই মুহূর্তে হাদির মরদেহটি অর্থাৎ শরীফ ওসমান হাদির মরদেহটি গাড়িতে তোলা হয়েছে এবং সেটি গাড়িতে তোলা হওয়ার পরে সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মূলত